তাহলে আমরা এলিজাবেথের যুগ পড়তে গিয়ে আমরা একটা কথা ভালো করেই বুঝতে পারলাম যে রাজনৈতিক দৃষ্টিকোণের দিক থেকে রানী এলিজাবেথ পুরো যুগটাকে সামলে নিয়েছিলেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু প্রশ্ন হলো সাহিত্যের দৃষ্টিকোণ থেকে, সাহিত্যের জায়গায় কে ইংল্যান্ডকে সামলানো? তখন আমরা পাই শেক্সপিয়ারের নাম, উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে বেশ রোচক গল্প রয়েছে, বেশ কিছু ভালো গল্প রয়েছে। তবে এ নিয়ে তর্ক বিতর্কে শেষ নেই, তার কারণ যে ছবিটা, এমনকি উইলিয়াম শেক্সপিয়ারের ছবিটা আমরা দেখি, ঠিক আছে, এই যে ছবিটা উইলিয়াম শেক্সপিয়ারে দেখছি, এটা নিয়েও অনেক সমালোচক বলেন দিস ইজ নট দ্য পিকচার অফ উইলিয়াম শেক্সপিয়ার। অনেকে এই মত পোষণ করেছেন যে এটা উইলিয়াম শেক্সপিয়ারের ছবি নয়, যে ছবিটা আমরা জানি, ঠিক আছে, সেইটা নিয়েও তর্ক রয়েছে। এখন উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে যেটা তর্কহীন জায়গা, তর্ক নেই, বিতর্ক নেই, সেই জায়গাটা একটু বলি আমি। প্রথম কথা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার গ্রামের ছেলে, প্রাইমারি এডুকেশন পাচ্ছে, ভালো পড়াশোনা করেছে গ্রামের স্কুলে, ঠিক আছে, প্রাইমারি এডুকেশন, কিন্তু এর বেশি কিছু যায়নি। গ্রামার শিখেছে প্রাইমারি স্কুলে, যেটা শেখা যায়, মানে ওদের গ্রামার প্রাইমারি স্কুলে ওইটাই শেখে, ঠিক আছে। এখন এইটুকু শিক্ষা লাভ, তারপরে পড়াশোনা বন্ধ করে দিয়েছে, বাবার সাথে কিছুদিন কাজকর্ম করলো, হেল্প করলো, তারপরে কি, তারপরে আর স্কুলে যেত না, পড়াশোনার সমাপ্তি হয়ে গেল উইলিয়াম শেক্সপিয়ারের। গ্রামে একটা মেয়ে ছিল, গ্রামে তার সাথে প্রেম করলো, এখন বখাটে ছেলে হয়ে ঘুরে বেড়ায়, প্রেম করে, ঘরে আসে, খাওয়া দাওয়া করে, আবার প্রেম করতে বার হয়ে যায়, ঠিক আছে, এইরকম ছিল উইলিয়াম শেক্সপিয়ার। কাজকর্ম করলো তো করলো, না করলো না করলো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতো, রাইট। তো এইবারে উইলিয়াম শেক্সপিয়ারের যে গার্লফ্রেন্ড ছিল, উইলিয়াম শেক্সপিয়ারকে একদিন বললো তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? উইলিয়াম শেক্সপিয়ার বললো হ্যাঁ ভালোবাসি। বললে তাহলে প্রমাণ দাও। বলছে কি প্রমাণ করতে হবে? বলছে আমার জন্য একটা হরিণ ধরে আনো। বলছে পাগল মেয়ে, হরিণ কোথায় পাবো? ঠিক আছে, মুরগি ধরতে বলো, মুরগি ধরে এনে দেবো। ঠিক আছে, বলছে না না, হরিণে ধরে আনতে হবে। বলছে কোথায় হরিণ পাওয়া যায়? বলছি আমাদের যে জমিদার বাবু রয়েছে তার একটা শখের হরিণ রয়েছে, দেখি তো তুমি ওটা ধরে আনতে পারো কিনা। ঠিক আছে, এবার একটা অ্যাডভেঞ্চারাস কাজ না দিলে কি করে বোঝা যাবে যে সত্যিকারে ভালোবাসে কিনা? ঠিক আছে, অ্যাডভেঞ্চারাস কাজ দিয়ে দিল যে তাহলে হরিণ ধরে আনতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার দেখ একটা প্যাশনেট লাভার, ও হরিণ চুরি করতে চলে গেল, জমিদারের বাগানে ঢুকলো, শখের হরিণটাকে চুরি করে ধরে নিয়ে চলে এলো। তাহলে জমিদার বাবুর গাছ থেকে আমাদের অনিমেষ বাবুকে, আমাদের যদি অনিমেষকে আমি বলি যে জমিদার একটা আছে, তার ঘর থেকে আম বাগান থেকে আম তুলে নিয়ে আয়, ও তাতেই যাবে না। শেক্সপিয়ার দেখ কত প্যাশনেট লাভার ছিল, জমিদারের বাগানে ঢুকে নিয়ে আবার হরিণ চুরি করে আনা। হরিণটা তো দাঁড়িয়ে থাকবে না, ধর আমাকে, ও তো ছুটবে। ঠিক আছে, তো শাকেও ধরে এনে দিল। তো দেখ হরিণ চুরি করে আনলো শেক্সপিয়ার, হরিণটাকে ধরে আনলো, তারপর দুজন মিলে খেয়ে দিল হরিণটাকে, শেক্সপিয়ার এবং শেক্সপিয়ারের গার্লফ্রেন্ড। শেক্সপিয়ার কিন্তু নিজের প্রেম প্রমাণ করে দিল, রাইট। এবার হরিণ তো পাওয়া যাচ্ছে না, জমিদার বাবু গোটায় খুঁজে বেড়াচ্ছে, হরিণকে ডাকছে আয় 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 আয়, হরিণ আর আসছে না। তখন কি হলো, জমিদার বাবু বললো খোঁজাখুঁজি কর, আমার হরিণটা গেল কোথায়, পাওয়া তো যাচ্ছে না। দিয়ে খোঁজ করতে করতে জানা গেল উইলিয়াম নামক একটা ছেলে নাকি একটা হরিণ চুরি করেছে, মানে হরিণ নিয়ে যাচ্ছিল দুদিন আগে, ধরে আন ছেলেটাকে। ওর পেয়াদা গেল জমিদারের, হরিণটাকে ধরবার জন্য নয়, শেক্সপিয়ারকে ধরবার জন্য। কান টানলেই মাথা আসবে, শেক্সপিয়ারকে ধরলেই হরিণটা পাওয়া যাবে। তো এবার গেল তো গেল, কিন্তু সেখানে আবার যখন গেল সেখানে আবার শেক্সপিয়ার নেই। কেন? শেক্সপিয়ার যখনই দেখেছে যে সৈনিকরা আসছে বা জমিদারের পেয়াদারা আসছে, শেক্সপিয়ার দৌড়তে শুরু করেছে। দৌড়তে দৌড়তে একদম গ্রাম ছেড়ে পালিয়ে যেতে, গার্লফ্রেন্ডও থাক বাবা, ঠিক আছে, গ্রামও থাক, আমি চললাম। ও পালিয়ে গেল কোথায়? একদম লন্ডন, বড় শহরে চলে গেল। ঠিক আছে, এবার বড় শহরে গিয়ে পর শেক্সপিয়ার কি করলো, ওইখানেই থাকতে শুরু করলো। এতদিন তো না হয় তোর খিদা লাগলে ঘর আসতিস, তোকে তো খাবার দিয়ে দিত, রাইট। এইবারে তোকে লন্ডনে কে দেবে তোকে খাবার? তোকে তো কাজ করতে হবে। একদিন প্রেম করতিস, ঘর আসতিস, খাবার খাতিস, আবার প্রেম করতে চলে যেতিস। এইখানে তোর জন্য কে ব্যবস্থা করে দেবে অমনি? তাহলে কি হলো, এইখানে ওকে এবার কাজ করতে শুরু হলো। কাকে কাজ করতে শুরু করলো? উইলিয়াম শেক্সপিয়ারকে কাজ করতে হবে। তো উইলিয়াম শেক্সপিয়ার দেখলো যে কাজ কোথায় পাবো। সেই যুগে থিয়েটার ইন্ডাস্ট্রি খুব বিখ্যাত ছিল, আর উইলিয়াম শেক্সপিয়ারের কাছে অপশনও ছিল না, যা কাজ দেবি তাই করবো, খিদা পাচ্ছে, রাইট। তো সেই যুগের থিয়েটার ইন্ডাস্ট্রি মানে নাট্যমঞ্চ, এগুলো খুব বিখ্যাত ছিল। উইলিয়াম শেক্সপিয়ার সেখানে ছোটোখাটো কাজ পেলেন, মিনিয়াল জবস পেলেন। কি লোকে ঘোড়া নিয়ে আসতো, গাড়ি নিয়ে আসতো, সেগুলো পার্কিং করানোর কাজ। 2 নম্বর, কিছুদিন থাকতে থাকতে পর্দা টানার কাজ শিখলো, মঞ্চের পর্দা টানতে হয়, চেয়ার সেট করার কাজ শিখলো, জায়গাটা ক্লিনিং করার কাজ শিখলো।
এবারে সব রেডি, হঠাৎ একটার অসুস্থ হয়ে গেছে, ও সৈনিক হয়ে দাঁড়াতো। ওই তখন উইলিয়াম শেক্সপিয়ার সেই ছোট ছোট রোলগুলো, সৈনিক হয়ে দাঁড়ানো, মরা লোকের অভিনয়, ঠিক আছে, এই সমস্ত অ্যাক্টিং, ছোট ছোট অ্যাক্টিং, ঠিক আছে, করতে শুরু করলো। মরা লোকের অভিনয় কিন্তু আমার ব্যক্তিগত মনে বিরাটই কঠিন কাজ। একটা মঞ্চ হচ্ছে, মরা লোকে তুই অভিনয় করছিস, আর হাতচেও পেয়ে গেছে, তুই কি করে আটকাবি বলতো? আর তোর ওই দুটো হাতচোর জন্যে পুরো নাটকটা মার্ডার হয়ে যাবে, হ্যাঁ না? তো যাই হোক, এই মিনিয়াল জব, ছোট ছোট কাজ, মানে ছোট ছোট অ্যাক্টিং গুলো করতে শুরু করলো। নিয়ে প্রত্যেক দিন এমনি করে করে নাকি শোনা যায় যে উনি নাটক লিখতে শিখে গেলেন। এত সুন্দর সুন্দর নাটক দেখলেন, কারণ সিনেমা হলে তুই যদি কাজ করিস তোকে টিকিট দিয়ে সিনেমা দেখতে হবে না, তাই না? তুই তো রোজই সিনেমা দেখতে পাবি রে যদি সিনেমা হলে কাজ করছিস, তাই না? তো ওইখানে উইলিয়াম শেক্সপিয়ার প্রত্যেক দিনই সিনেমা দেখতে, নাটক দেখতে পেত। বলা হয় না কি ওই নাটক দেখতে দেখতে উইলিয়াম শেক্সপিয়ারের একটা ক্ষমতা চলে এলো, নাটক লেখার ক্ষমতা। তার মধ্যে জেনুইন কোয়ালিটি ছিল এবং তিনি একটার পর একটা ভালো ভালো নাটক লিখতে শুরু করলেন এবং সেই যুগে শ্রেষ্ঠ নাট্যকারে পরিণত হলেন। এরপর উইলিয়াম শেক্সপিয়ারের জীবনে সফল যখন তুমি হয়ে যাবে, তোমাকে বলছি, ঠিক আছে, যখন সফল হয়ে যাবে গার্লফ্রেন্ডের অভাব হবে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট মানে তখন গার্লফ্রেন্ড পেয়ে যাবি একটা, এখন কান্দিস না, এখন সফল হওয়ার চেষ্টা কর, রাইট? মানে বাই ডিফল্ট আসবে। তোর কাছে ফোন থাকলেই ইউটিউব থাকবে, শুধু ইউটিউব খুঁজতে যাস না কোথাও, ফোনটা নিয়ে আয়, ফোনটা থাকলেই তোর ইউটিউব চলে আসবে, রাইট? সো ফার্স্ট বি সাকসেসফুল। তো উইলিয়াম শেক্সপিয়ার যখন সফল হয়ে গেলেন তখন কি হয়ে গেল, তখন জীবনে প্রেমও চলে এলো। এবার প্রেমের পর প্রেম আসতে লাগলো উইলিয়াম শেক্সপিয়ারের, একসাথে একটার পর একটা মেয়ের সাথে প্রেম করতে লাগলো। কে? উইলিয়াম শেক্সপিয়ার। তো যাই হোক, একটা মেয়ের দ্বারা বিশেষ প্রভাবিত হয়েছিল, ডার্ক লেডি ছিল, নাম ছিল মেরি ভিটন। কি নাম ছিল? মেরি ভিটন। মেয়েটার নাম কি ছিল? মেরি ভিটন। ডার্ক লেডি ছিল, মিস্টেরিয়াসও বলা হয়, আর গায়ের রঙও ডার্ক ছিল, সেই জন্য তাকে ডার্ক লেডি বলা হয়। তো যাই হোক, এইভাবে উইলিয়াম শেক্সপিয়ারের প্রেম জীবন চলল। তারপরে তুই যে বেশি যদি বিরিয়ানি খাস না, বিরিয়ানি খেতে ভালো লাগবে না তো, তারপর মনে হলো না স্বাদ চেঞ্জ করা যাক, তখনও মনে হলো যে তাহলে ছেলের সাথে প্রেম করি। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার একটা ছেলে বন্ধুর সাথে জুটলো, রাইট? সেই ছেলে বন্ধুটা বিরাটই প্রিয় হয়ে গেল, রাইট? তো সেই ছেলে বন্ধুটার নাম হলো মিস্টার ডাব্লিউএইচ। মিস্টার ডাব্লিউএইচ, যা জানি সনেট 18টাও লেখা হয়েছিল। তখন জানতে শুধু বন্ধু, কিন্তু আজ জান শুধু বন্ধু ছিল না ওটা, ঠিক আছে, ওটা বয়ফ্রেন্ড ছিল, রাইট? তাহলে কি হলো, উইলিয়াম শেক্সপিয়ার একটা মেল ফ্রেন্ডের সাথে খুব গভীর সম্পর্কে জড়িয়ে পড়লেন, যাকে তিনি ভালোবাসতেন। এবার ভালোবাসার সীমা কতটা গেছে জানি না, ঠিক আছে, রাইট? তাহলে এই ছিল মিস্টার ডাব্লিউএইচ, উইলিয়াম হার্বার্ট। কি নাম? উইলিয়াম হার্বার্ট। কিন্তু ভেরি ডিপ ফ্রেন্ড, বুঝতে পারলি? কমন ফ্রেন্ডশিপের ঊর্ধ্বেই ছিল, এইটুকু তো গ্যারেন্টেড ধরতে পারিস, ঠিক আছে? যেমন এ আর এ কমন ফ্রেন্ড, ওই রকম কমন ফ্রেন্ডের থেকে বহু উপরে ছিল, বুঝতে পারলে কিনা? রাইট? আন্ডারস্ট্যান্ডেবল, রাইট? এখন উইলিয়াম শেক্সপিয়ার মানে অ্যাট্রাক্টেড তো ছিলই মিস্টার ডাব্লিউএইচ এর প্রতি, তাতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? এখন মিস্টার ডাব্লিউএইচ কে সেই নিয়েও তর্ক বিতর্ক রয়েছে। আরে উইলিয়াম শেক্সপিয়ার কেই জানলাম না ঠিক করে, উইলিয়াম শেক্সপিয়ার ব্যক্তি নিয়েই ডাউট রয়েছে, তাহলে মিস্টার ডাব্লিউএইচ নিয়েও তো ডাউট থাকবে, রাইট? মিস্টার ডাব্লিউএইচ কে সে নিয়েও তর্ক বিতর্ক রয়েছে। অনেকে বলেন উইলিয়াম হার্বার্ট ছিলেন, কিন্তু কেউ শিওর নয়। বেশিরভাগ সমালোচক বলেন উইলিয়াম হার্বার্ট, আর্ল অফ পেমব্রোক, পেমব্রোকের যিনি জমিদার ছিলেন, এটা বলা হয় না, ঠিক আছে? তো উইলিয়াম শেক্সপিয়ার এইভাবে নিজের জীবনকে উপভোগ করছিলেন। তারপর সফল হয়ে গেলেন। তারপর সফল হওয়ার পর তিনি থিয়েটারটাই কিনে নিলেন, গ্লোব থিয়েটার কিনেছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের নিজের থিয়েটার, নাম কি? গ্লোব থিয়েটার। এবং থিয়েটারে ঢুকতে গেলে টাকা লাগতো, তো স্বাভাবিকভাবে সেই টাকাগুলো উইলিয়াম শেক্সপিয়ার, থিয়েটারটা কার? উইলিয়াম শেক্সপিয়ারের। তিনি সফল বিজনেসম্যানও ছিলেন, বুঝতে পারলে? তাহলে সফল বিজনেসম্যান, সফল ড্রামাটিস্ট, সফল প্রেমিক, আর কি চাই, রাইট? সফলতার চরম শিখরে উঠে গেছে উইলিয়াম শেক্সপিয়ার। হঠাৎ করে আগুন ধরে গেল উইলিয়াম শেক্সপিয়ারের থিয়েটারটাতে। যখন আগুন ধরে গেল, পরের দিনে উইলিয়াম শেক্সপিয়ার বেরিয়ে এসে বলেছিলেন, প্রকৃতি বলছে যে আর লিখো না, লেখা বন্ধ করে দাও। অল অফ সাডেন পিক পয়েন্টে উঠে নিয়ে তিনি হঠাৎ করে লেখা বন্ধ করে দিয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। গ্রামে ফিরে এসে শান্তিপূর্ণ জীবনযাপন করেছিলেন, ছেলে মেয়েকেও পড়াশোনা শেখাননি, ঠিক আছে, রিল্যাক্সভাবে লাইফ লিড করেছিলেন। অনেকদিন পর মারা যান উইলিয়াম শেক্সপিয়ার, ঠিক আছে? মারা যাওয়ার আগেই নিজের কবরে কি লেখা হবে লিখে দিয়ে গেছিলেন,
তিনি নিজের কবরে লিখে দিয়ে গেছিলেন যে আমার মরে যাওয়ার পর আমার কবরটাকে যে করবে তা অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে থাকবে, সেই অভিশাপ দিয়ে গেলাম। নিজের কবরের উপর অভিশাপ দিয়ে গেছিলেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। নিজের ছেলে মেয়েদিকে কিছু জমি জমা সম্পত্তি দিয়েছেন, নিজের স্ত্রীকে কিছু দেননি উনি, শুধুমাত্র বিছানাটুকু দিয়ে গেছিলেন। ঠিক আছে, কেন দিয়ে গেছেন জানি না, ঠিক আছে, কিন্তু শুধু নিজের স্ত্রীকে শুধু বিছানাটুকুই দিয়ে গেছিলেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। তো এইটা আমরা বলতে পারি উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে বিভিন্ন তর্ক বিতর্কর বিষয় রয়েছে। তার স্ত্রী অবশ্য তার থেকে বয়সে বড় ছিল, হ্যাঁ, এটাও একটা জেনে রাখ, ফান ফ্যাক্ট হিসাবে। তো উইলিয়াম শেক্সপিয়ার 154টা সনেট লিখেছিলেন। কটা সনেট? 154 সনেট। আর নাটক লিখেছিলেন 37টা, 37 প্লেস। 154টা সনেট এবং 37টা নাটক। এই নাটকগুলোর জন্যই মূলত বিখ্যাত। আচ্ছা, সেই যুগে যখন আমাদের এলিজাবেথিন যুগ চলছে, সেই যুগে কোন কবিতা বিখ্যাত হয়েছিল জানো? সনেট। কি বিখ্যাত হয়েছিল? সনেট। সনেট কিন্তু ইংল্যান্ডের ছিল না, ইটালির ছিল। সনেট মানে হলো লিটিল সং বা লিটিল সাউন্ড, ইটালির প্রোডাক্ট। এটা কোথাকার প্রোডাক্ট? ইট ইজ অ্যান ইটালিয়ান প্রোডাক্ট। কোথাকার প্রোডাক্ট? ইটালিয়ান প্রোডাক্ট। সনেট কোথাকার প্রোডাক্ট? ইটালিয়ান প্রোডাক্ট। এবারে সনেট এত ফেমাস ছিল ইটালিতে, ইংল্যান্ডে লোকজন জানতো না। ইংল্যান্ড থেকে দুটো ব্রিটিশ মানুষ গেলেন, ব্রিটিশ জেন্টলম্যান গেছিলেন। একজনের নাম ছিল ওয়াট, একজনের নাম ছিল সুরি। ওয়াট এবং সুরি এনারা গেলেন এবং সেখান থেকে সনেটের ফরম্যাটটাকে দেখলেন, ওদের খুব পছন্দ হয়ে গেল এবং তখন তারা ওই সনেটটাকে ইংরাজিতে ট্রান্সলেট করলেন ইংল্যান্ডে এসে এবং একটা বই প্রকাশিত করেছিলেন, টোটাল স্মিথল্যান্ড বইটার নাম। তো সেই বই প্রকাশিত করলেন। তারপর সনেট ইন্ট্রোডিউস হলো ইংল্যান্ডে। যখন সনেট ইন্ট্রোডিউস হয়ে গেল ইংল্যান্ডে, 14 লাইনের কবিতা, 2 ভাগে বিভক্ত, উপরে 8টা লাইন থাকবে, নিচে 6টা লাইন থাকবে। উপরের 8টা লাইনকে অক্টেট বলা হবে, নিচের 6টা লাইনকে সেস্টেট বলা হবে, অক্টেভও বলা হয়, আবার সেস্টেট বলা হয়। ঠিক আছে, এই যে প্যাটার্নটা যখন সামনে চলে এলো, তখন কিন্তু ইংল্যান্ডে খুব ফেমাস হয়ে গেল এগুলো। কারণ ছোট জিনিস এনজয়েবল, যেমন ধর 50-50 ক্রিকেট ম্যাচ এখন ডিলিটের মুখে, আর T20 শর্ট ফরম্যাট চলছে। ছোট জিনিস মানুষ পছন্দ করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? মানুষের সময়ের অভাব, বুঝতে পারলি? যত যুগ এগিয়ে যাচ্ছে মানুষের সময়ের অভাব দেখা যাচ্ছে। তো বড় বড় কবিতার কেউ পড়ছিল না, সনেট পপুলারাইজ হয়ে গেল ইংল্যান্ডে। তাহলে যে প্যাটার্নটা পপুলারাইজ হলো, এটাকে পেত্রাকান প্যাটার্নস বলা হয়। ইটালির একজন বিখ্যাত লেখক ছিলেন পেত্রাক, বুঝতে পারলে? তার এটা স্টাইল ছিল যে 14 লাইনের কবিতা হবে, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন। উপরের 8টা লাইনকে অক্টেট বলবো, নিচে 6টা লাইনকে সেস্টেট বলবো। এই স্ট্রাকচারটা এনারা নিয়ে এলেন। অক্টেট এবং সেস্টেটের যে স্ট্রাকচারটা আছে, সনের স্ট্রাকচারটা, সুরি এবং কিরাম ওয়াট এরা নিয়ে এসছে। তারপর পপুলার হয়ে গেল ইংল্যান্ডেও, সনেট পপুলার হয়ে গেল। সনেট যে পপুলার হলো, কিন্তু উৎকর্ষতার চরম শিখরে পৌঁছানোর জন্য শুধু ওয়াট এবং সুরি সাফিসিয়েন্ট ছিলেন না। ওয়াট এবং সুরির পর আরও লেখকরা এলেন, যাদের নামগুলো তোমরাও চেনো। এডমন্ড স্পেন্সার, ওয়ান ডে আই রোট হার নেম। কি নাম? এডমন্ড স্পেন্সার। ইনি সনেট লিখতে শুরু করলেন। ইনি একটা সংকলন করলেন, অ্যামোরেটি। বইটার নাম কি ছিল? অ্যামোরেটি, বুঝতে পারলে? এ লিটল লাভ। অ্যামোরেটি যখন লিখলেন, এই অ্যামোরেটিতে বিখ্যাত সব সনেটগুলো বেরিয়ে এলো। ওয়ান ডে আই রোট হার নেম আমরা সবাই পড়েছি। এটা এলিজাবেথ বয়েলের জন্য লেখা। ইনি যাই কবিতা লিখতেন, এডমন্ড স্পেন্সার, ইনি তার গার্লফ্রেন্ডের জন্য লিখতেন, তার প্রেয়সীর জন্য লিখতেন। নাম ছিল এলিজাবেথ বয়েল। কি নাম ছিল? এলিজাবেথ বয়েলের জন্য লিখতেন। এবার এলিজাবেথ বয়েলকে ইনি বিয়ে করেছিলেন। লোকটা মানে সফল জীবন এডমন্ড স্পেন্সার। তিনি আরও বই লিখলেন, প্রোথ্যালামিয়ান, এপিথ্যালামিয়ান। বিয়ের সময় উপহার দিয়েছিলেন, নিজের স্ত্রীকে একটা উপহার দিয়েছেন, আর একটা জমিদারের মেয়ের বিয়েতে লিখেছিলেন। তো এইগুলো সব আমাদের এডমন্ড স্পেন্সারের লেখা। কার লেখা? ইনি আবার ফেয়ারি কুইন লিখলেন, বিখ্যাত লেখা, দ্য ফেয়ারি কুইন, বুঝতে পারলি কিনা? শেফার্ডস ক্যালেন্ডার, এগুলো সব বিখ্যাত বড় বড় লেখা। কিন্তু প্রচুর সনেটও লিখেছিলেন, সনেটের কালেকশন লিখেছিলেন। কে? এডমন্ড স্পেন্সার। তাহলে এডমন্ড স্পেন্সারের হাত ধরে সনেট উন্নত হলো, হ্যাঁ না? এরপর আরো একজন কবির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, স্যার ফিলিপ সিডনি। কি নাম? স্যার ফিলিপ সিডনি। স্যার ফিলিপ সিডনি অসাধারণ লেখক ছিলেন। স্যার ফিলিপ সিডনি একটা মেয়েকে ভালোবাসতো, বুঝতে পারলি? মানে দেখ, যতগুলো কবি ততগুলো যেন সে নিজেদের একটা প্রেমের কাহিনী রয়েছে কিনা? মানে তোমাদের মধ্যে যদি কেউ প্রেম করছে, তাহলে কবি হওয়ার চান্স আছে। এখানে কেউ কবি আছো কি? আচ্ছা, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তুই কবি বলিস? আরে কি বলছিস? না কেন রে, ভালো কবি হওয়া তো ভালো জিনিস। অলরাইট, ফাইন। তাহলে যাই হোক, এডমন্ড স্পেন্সারকে পেলাম। তারপর আমরা কাকে পাচ্ছি?
স্যার ফিলিপ সিডনিকে। স্যার ফিলিপ সিডনির নামটা বিশেষ উল্লেখযোগ্য। শোন, স্যার ফিলিপ সিডনি কে ছিলেন আগে জান। স্যার ফিলিপ সিডনি একজন রাজসভাসদ ছিলেন, একজন সেনাপতি ছিলেন, একজন কবি ছিলেন। স্যার ফিলিপ সিডনি একটা মেয়েকে ভালোবাসত। মেয়েটার নাম ছিল পেনিলোপি ডিভিরিউস। কি নাম ছিল? পেনিলোপি ডিভিরিউস। কি নাম? ডিভিরিউস। স্যার ফিলিপ সিডনি থেকে অনেক ছোট ছিল বয়স, 14 বছর বয়স মাত্র। বুঝতে পারলে? মেয়েটার। স্যার ফিলিপ সিডনি বড়, ঠিক আছে, কিন্তু এজ গ্যাপের কে পরোয়া করে? প্রেমে আবার, ঠিক আছে, প্রেমে আবার এজ গ্যাপের কে পরোয়া করে, রাইট? তো স্যার ফিলিপ সিডনির সাথে প্রেম চলছিল সেই যুগে অবশ্য এজ গ্যাপিংটাও হতো, যাই বলার তাই বল, হতো কি না? হ্যাঁ, এখনো হয়, রাইট? তুই সরকারি চাকরি পা না, ঠিক আছে, তারপর তুই দেখতে পাবি এজ গ্যাপিং হচ্ছে কিনা, ঠিক আছে? তো পয়েন্ট হচ্ছে গিয়ে যে স্যার ফিলিপ সিডনি সেই যুগে লেখাজোখা শুরু করলেন। তো একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটার নাম ছিল স্যার ফিলিপ সিডনির যে গার্লফ্রেন্ড ছিল নাম ছিল পেনিলোপি ডিভিরিউস। প্রত্যেকটা নাম মনে রাখবে, পরীক্ষাতে আসতে পারে। পেনিলোপি ডিভিরিউস। স্যার ফিলিপ সিডনি একবার যুদ্ধ করতে গেলেন, তো স্যার ফিলিপ সিডনির অনুপস্থিতিতে পেনিলোপি ডিভিরিউস অন্য একটা ছেলেকে বিয়ে করে নেন। বুঝতে পারলি? সেই ছেলেটার নাম ছিল লর্ড রিচ। লোকটার নামেই রিচ, তার মানে কত ধনী হবে বোধ। রিচি রিচ ছিল মনে হচ্ছে, সে কার্টুনের রিচি রিচ থাকে না, ওকে। লোকটা বিরাটই রিচ ছিল। তো পেনিলোপি ডিভিরিউস কাকে বিয়ে করে নিল? লর্ড রিচকে বিয়ে করে নিল। এবার যুদ্ধ শেষ করে ও বেচারা যুদ্ধ শেষ করে বিজয়ী হয়ে ফিরলো, এসে দেখছে গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। তখন ওর বিরাটই খারাপ লাগলো স্যার ফিলিপ সিডনির খারাপ লাগলো যে আমি ভেবেছিলাম আমি বিয়ে করব, ঠিক আছে, কিন্তু অন্য কাউকে বিয়ে করে না। ওর ব্রোকেন হার্ট, পুরো অরিজিৎ সিং হয়ে গেল, ঠিক আছে। মানে অরিজিৎ সিং এর গানগুলো দেখবি ব্রোকেন হার্ট লাভার্সদের জন্য দারুণ, ঠিক আছে, তোর মনের কথা বলে দেবে। তখন স্যার ফিলিপ সিডনি ভাবলো তাহলে আমার যেহেতু ব্রোকেন হার্ট হয়ে গেছে, আমি এগুলোকে কবিতার মধ্যে দিয়ে এক্সপ্রেস করতে যাই। এবার কবিতার জন্য তিনি একটা কবিতার বই লিখলেন, নাম হচ্ছে অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা। বইটার নাম কি? অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোভেল মানে কি আর স্টেলা মানে কি জানো? স্টেলা মানে হলো তারা, দুটো ল্যাটিন শব্দ। স্টেলা মানে তারা, স্টার থেকে এসছে স্টেলা। আর অ্যাস্ট্রোভেল মানে স্টার গেজার, যে নিচে দাঁড়িয়ে তারাকে দেখে, সে হলো অ্যাস্ট্রোভেল। আর দূরের তারাটাকে হলো স্টেলা বলা হয়। কি বলা হয়? স্টেলা। স্যার ফিলিপ সিডনি নিজেকে অ্যাস্ট্রোভেল বলতেন। স্যার ফিলিপ সিডনি নিজে কি বলতেন? অ্যাস্ট্রোভেল। আর দূরের তারাটা স্টেলা, যাকে আর ছোঁয়া যাবে না, যাকে মানে দূর থেকে দেখতেই পাবো, ঠিক আছে, তার নাম হলো পেনিলোপি ডিভিরিউস। যার নাম হলো পেনিলোপি ডিভিরিউস। বলো, বুঝতে পারলে কিনা? রাইট? আচ্ছা, এরপরে কি হলো দেখ। তাহলে আমরা স্যার ফিলিপ সিডনিকে দেখলাম। স্যার ফিলিপ সিডনি নিজেকে অ্যাস্ট্রোভেল ভাবতে শুরু করলেন, আর তার এক্স গার্লফ্রেন্ড, যার বিয়ে হয়ে গেছে এখন, কি নাম? পেনিলোপি ডিভিরিউস। সেই এক্সের জন্য আবার কি লিখতে শুরু করলেন? কবিতা লিখতে শুরু করলেন। তো সেই করে আমরা অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা পেয়ে গেছি। অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা, অসাধারণ সুন্দর সুন্দর ব্রোকেন হার্টের পোয়েম। বুঝতে পারলে? এগুলো আমরা পেয়েছি। আমরা যদি অ্যাস্ট্রোভেল অ্যান্ড স্টেলা দেখে 108টা সনেট লিখেছিলেন, এখানে দুটো গান ছিল। বুঝতে পারলে? এখানে হোপলেস প্যাশন ফর হিজ লাভ, স্টেলা, এইগুলো আমরা দেখতে পাই, পেনিলোপি ডিভিরিউসের জন্য দেখতে পাই। তাহলে এই যুগটাতে প্রভূত উন্নতি হয়েছিল সনেটের। কিসের উন্নতি হয়েছিল? সনেটের। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, প্রথা তো মানবেন না, উইলিয়াম শেক্সপিয়ার কিছু চেঞ্জ আনবেন, তাই সনেটকে তিনি পাল্টে ফেললেন। উইলিয়াম শেক্সপিয়ার সনেট যে স্ট্রাকচারটা ছিল না, যে পেত্রাকান স্ট্রাকচার বলি আমরা, যে 14 লাইনের কবিতা হবে, উপরে 8টা লাইন, নিচে 6টা লাইন, মাঝে একটা গ্যাপ, উপরে 8টা লাইনকে অক্টেট বলবো, নিচে 6টা লাইনকে সেস্টেট বলবো, এই যে স্ট্রাকচারটাকে, এটাকে তিনি পাল্টে ফেললেন উইলিয়াম শেক্সপিয়ার। বললেন হাঁটাও এগুলো নতুন স্ট্রাকচার লাগাবো। কিরকম নতুন স্ট্রাকচার? উপরে 4টা লাইন, তারপরে আবার 4টা লাইন, তারপরে আবার 4টা লাইন, আর শেষে 2টো লাইন পড়ে থাকবে। উপরে 4টা লাইনকে কোয়াট্রেন বলবো, তারপরের 4টা লাইনকে আবার কোয়াট্রেন বলবো, তারপরের 4টা লাইনকে আবার কোয়াট্রেন বলবো, আর শেষের 2টো লাইনকে কাপলেট বলবো। বুঝতে পারলে? 3 কোয়াট্রেন অ্যান্ড এ কাপলেট, 3 কোয়াট্রেন অ্যান্ড এ কাপলেট, এইটাকে তিনি নিয়ে এলেন। কে নিয়ে এলেন? উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে সনেটের স্ট্রাকচারটাকে বদলে ফেললেন তিনি। বুঝতে পারলে? তাহলে তিনি কি করলেন? 3 কোয়াট্রেন অ্যান্ড এ কাপলেট, এই স্ট্রাকচারটা নিয়ে এলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি সনেটেরও উন্নতি করলেন উইলিয়াম শেক্সপিয়ার। তবে প্রশ্ন হচ্ছে যে শুধু কি উইলিয়াম শেক্সপিয়ার? না, এই যুগে উইলিয়াম শেক্সপিয়ার নিশ্চিতভাবে সবথেকে বড়, সবথেকে বিখ্যাত নাট্যকার এবং কবি। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারেই ছিলেন তা তো নয়, আরো অন্যান্য লেখকরা ছিলেন।
তাদের লেখাগুলোও কিন্তু উল্লেখ করার মতো এবং তাদের নামগুলোও উল্লেখ করার মতো। স্যার ফিলিপ সিডনিকে বলতে হবে তোমাকে পোয়েটস হিসাবে, থমাস স্যাকবেলকে বলতে হবে, মাইকেল ড্রাইটনকে বলতে হবে, উইলিয়াম শেক্সপিয়ার তো ছিলেনই, এনাদের নামগুলো তো বলতেই হবে। আমাদের থমাস ডেকার, এই থমাস ডেকার যদি পরের যুগে হয়ে যাচ্ছে, তাহলে যে কটা নাম আমি বললাম এগুলো কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে? আমাদের মনে রাখতে হবে এডমন্ড স্পেন্সারকে মনে রাখতে হবে, স্যার ফিলিপ সিডনিকে মনে রাখতে হবে, উইলিয়াম শেক্সপিয়ারকে মনে রাখতে হবে। এই যুগের আরও একজন লেখক ছিলেন যার নামটা মনে রাখার মতোই, বেন জনসন। কি নাম? বেন জনসন। বেন জনসন উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে কিছু তর্ক বিতর্কের কথা বলে দিয়েছে, জানিস তো? আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে তোদিকে যে কথাগুলো বললাম, কারো মনে কোনো ডাউট এলো না যে একটা ছেলে পড়াশোনা জানে না এত ভালো ভালো নাটক লিখে দিল কি করে? কারো ডাউট হলো না? তোরা মেনে নিলি যা লেখা আছে তাই? কই বললে হয়েছে তো সন্দেহ। হ্যাঁ, বলছে এত বড় লোক কি আর ডাউট করবো ওকে নিয়ে। ঠিক আছে, ওকে ফাইন, ডাউট তো হয়, একটা জেনুইন ডাউট হয়। যে লোকটা পড়াশোনা জানে না এত উন্নত ভাষায় কি করে লিখতে পারে? দ্যাটস এ ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। এইটা নিয়েই সন্দেহ। দেখ, 3-4টা পয়েন্ট বলছি, তো সেটার জন্য কোনো সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, রিসার্চার হওয়ার দরকার নেই। আউট অফ কমন সেন্স থেকে ইউ ক্যান রেজ দ্য ডাউট। যে পড়াশোনা জানে না সে এত ভালো ভালো লেখা লেখে কি করে? বল, স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনেননি কি? আরে রবীন্দ্রনাথ ঠাকুর পড়াশোনা করেছে, কে বললো পড়াশোনা করেনি? হ্যাঁ, তোর মতো মাধ্যমিক সার্টিফিকেট ছিল না, তোর মতো এইচএস এর সার্টিফিকেট ছিল না, সার্টিফিকেশন ছিল না, কিন্তু গৃহশিক্ষকের কাছ থেকে পড়াশোনা করেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের থিওরি লাগাতে যাও না যে উনি পড়াশোনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর একজন কালচার্ড ফ্যামিলি থেকে এসেছিলেন, ঘরের শিক্ষা দীক্ষার সব পরিবেশ ছিল, রাইট? ভালো ভালো গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করে, জমিদার বাড়ির সন্তান ছিল। কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের কাছে কি সেই কন্ডিশনগুলো আছে? না, ঘরে পড়াশোনার কোনো অ্যাটমসফিয়ার নেই, নিজেও পড়াশোনা করেনি বেশি। তাহলে প্রশ্ন হলে এত ভালো ভালো লেখা লেখেন কি করে? এটা প্রথম ডাউট। 2 নাম্বার, হঠাৎ করে কেউ কোনো জেনুইন সাহিত্যিক লেখা কেন বন্ধ করবে? তোর ঘর পড়ে গেল বলে তুই লেখা বন্ধ করে দিবি? তুই কেমন সাহিত্যিক রে? উইলিয়াম শেক্সপিয়ার তো তাই করেছিলেন। গ্লোব থিয়েটার পুড়ে গেল তো তারপরে দিন দিক লেখা বন্ধ করে দিলেন। এটা এমনি নয় তো যে তার লেখাগুলো ওইখানে ছিল, অন্য সব পুড়ে যাওয়ার পর আর কিছু লিখতে পারেননি। যাই হোক, সেটা তো আসছি আমি, এটার একটা কনস্পিরেসি থিওরি রয়েছে, সেটাও বলে দিচ্ছি আমি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আরেকটা ডাউট থাকে, নিজের ছেলে মেয়েকেও কোনোদিন শিক্ষা দীক্ষা দেননি। ঠিক আছে, এটাও একটা বড় ডাউট। 4 নাম্বার হচ্ছে, উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে সমসাময়িক আরও কিছু পণ্ডিত ব্যক্তি রয়েছে যাদের লেখার স্ট্রাকচারটা অনেকটা উইলিয়াম শেক্সপিয়ারের সাথে মেলে। এটা এমনি নয় তো যে যাকে আমরা উইলিয়াম শেক্সপিয়ার বলে জানছি সে আসলে একটা ফ্রড ছিল, এমনি নয় তো। এটার একটা কনস্পিরেসি থিওরি রয়েছে, কিন্তু এটা পরীক্ষায় কেউ লিখে দিস না, শুধু জানবার জন্য। পরীক্ষায় কেউ লিখবে না যে কনস্পিরেসি থিওরি নেক্সট 2 মিনিট ধরে আমি বলবো। এটা একটা কনস্পিরেসি থিওরি রয়েছে, মানে ষড়যন্ত্রমূলক তত্ত্ব রয়েছে, যেটার উপর একটা মুভিও হয়েছে। মুভিটা পারলে দেখে নিও, ফাঁকা সময় দেখবে, পরীক্ষার সময় দেখো না, ঠিক আছে? দুর্গাপূজা আসছে, দুর্গাপূজায় দেখে নেবে, ঠিক আছে? অ্যানোনিমাস মুভিটার নাম, ঠিক আছে? একবার পারলে দেখে নেবে। উইলিয়াম শেক্সপিয়ার সম্বন্ধে পুরো কনস্পিরেসি থিওরির উপর দাঁড়িয়ে আছে মুভিটা। এখানে বলা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফ্রড। কি করে ফ্রড হলো? বলছে গ্রাম থেকে একটা ছেলে পালিয়ে এসেছিল, ওইটা স্বীকার করছে, ঠিক আছে? গ্রাম থেকে ওই গার্লফ্রেন্ডকে হরিণ চুরি করে খাইয়েছিল, সব হলো। নিয়ে ছেলেটা লন্ডনে এলো, লন্ডনে আসার পর ছোট ছোট কাজ শুরু করেছিল, সব ঠিক আছে। কিন্তু ওখানে থাকতে থাকতে ওখানে বেন জনসন থেকে বড় বড় যে সমস্ত রাইটার ছিল তাদের সাথে তার ভালো পরিচয় হয়ে গেল, কারণ ঝাড়ু দিত, চেয়ার সেটিং করতো, পর্দা টানতো। তো রাইটারদের সাথে যারা ওখানে টেকনিক্যাল স্টাফ থাকে পরিচয় হয়ে যায়, বুঝতে পারলি কিনা? এরও পরিচয় হয়ে গেছে। সেই যুগে একজন জমিদার বাবু ছিলেন, সেই জমিদার বাবু দারুণ লেখাজোখা করতেন, যার বড় হওয়াটা হয়েছিল 12 জন প্রধান পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে। একটা জমিদার বাবু ছিলেন সেই যুগে, 12 জন বিখ্যাত পণ্ডিতের কাছ থেকে তিনি পড়াশোনা করেছিলেন, এবং তিনি ল্যাটিন, ফ্রান্স, গ্রিক সমস্ত ভাষা জানতেন, সুপণ্ডিত ব্যক্তি ছিলেন। সেই পণ্ডিত ব্যক্তিটা নাকি প্রচুর সাহিত্য চর্চা করত, সেই জমিদার বাবুটা, এবং সে নাকি প্রচুর নাটকের পর নাটক লিখত। একটা জমিদার বাবু ছিলেন, সেই জমিদার বাবুটা নাটক, কবিতা এই সমস্ত কিছু লিখেছিলেন। সেই জমিদার বাবুটা কিন্তু নিজের নামে প্রকাশিত করতে পারছিল না নাটকগুলো। কেন পারছিলেন না? তার কারণ রানী এলিজাবেথ তখন ইতিমধ্যে এজেড হয়ে গেছেন। রানী এলিজাবেথের মৃত্যুর সময় আসন্ন বলে সবাই সন্দেহ করছিল
এখন রানী এলিজাবেথের কোনো সন্তান ছিল না, সিংহাসনে কোনো না কোনো জমিদার বসবে, এইটাই নির্ধারিত ছিল। এবং যখন এইরকম অবস্থা, সেই যুগের একটা কমন কনসেপশন ছিল, প্রিজাম্পশন ছিল যে সাহিত্যিক মানুষ কোনোদিন রাষ্ট্র চালনা করতে পারে না। তার কারণ রাষ্ট্র চালানোর সময় তোমাকে অনেক সময় নিষ্ঠুর হতে হয়, অনেক পলিটিক্যাল মাইন্ডেড হতে হয়, যেগুলো সাহিত্যিকরা হয় না। তো সেই জমিদার সেই ভয়ে যে আমি যদি সাহিত্যগুলো প্রকাশ করে দিই নিজের নামে, তাহলে আমি কোনোদিন সিংহাসনে বসতে পারবো না, সেই জন্য নিজের নামে তিনি কোনোদিন প্রকাশ করেননি লেখাগুলো। অথচ তিনি চাইছিলেন যে লেখাগুলো প্রকাশিত হোক, লেখাগুলো লোকে পড়ুক। তাই উপায় কি ছিল? কারণ নামে প্রকাশ করতে হতো। তাই তিনি বেন জনসনকে ডেকেছিলেন। কাকে ডেকেছিলেন? বেন জনসনকে। এবং বলেছিলেন তুমি আমার নাটকগুলো নিজের নামে প্রকাশ করো। এটা তো আমি দূর থেকে দেখবো, লোকে যে এনজয় করছে ওইটা দেখে আমি সন্তুষ্ট হব, আমিও খুশি হব যে আমার নাটক লোকে দেখছে। হ্যাঁ, আমার নাম লোকে জানবে না, কিন্তু তোমার নামেই প্রচারিত হোক। বেন জনসন সেই যুগে সুপারস্টার ছিলেন, একদম দারুণ নাট্যকার ছিলেন, বিশাল ফেমাস ড্রামাটিস্ট ছিলেন। তো তখন কি হলো, বেন জনসনকে দিয়ে দিলেন, জমিদার বাবুকে না করতে পারলেন না। বেন জনসন না করছিলেন, কেউ জমিদার বাবু শুনলেন না, বলে তুমি প্রকাশিত করো। বেন জনসন এইটা নিয়ে ভাবতে শুরু করলেন যে আমি কেন অন্যের লেখা প্রকাশ করবো? আই এম এ জেনুইন রাইটার, ইট উইল বি এ ডাউট অন মাই মেরিট। আমি একটা জেনুইন রাইটার অন্য কারো লেখা নিজের নামে চালাবে না, জানিস তো। তো উনি এটা ভাবছিলেন। সেই দিন উইলিয়াম নামক ছেলেটি যে গ্রাম থেকে পালিয়ে এসেছে, সে ঝাড়ু মারছিল। সে জিজ্ঞেস করলো বেন জনসনকে, আপনাকে চিন্তিত মনে হচ্ছে? তখন বেন জনসন, যার সাথে বন্ধুত্ব হয়ে গেছে উইলিয়ামের এতদিন, সে বললো আমি এইরকম সমস্যায় পড়েছি, জমিদার বাবু চাইছেন ওনার লেখাগুলো আমার নামে প্রকাশ করতে, কিন্তু আমি একটা জেনুইন রাইটার, আমি নিজের নামে কেন প্রকাশ করব অন্যের লেখা? তখন উইলিয়াম শেক্সপিয়ার বলছে, তাহলে একটা আমি সলিউশনের কথা বলবো। বলছে বল সলিউশন কি বলছিস? আপনি যদি চান তাহলে লেখাগুলো আমি নিজের নামে প্রকাশিত করব। তখন বেন জনসন বললো হ্যাঁ হ্যাঁ, ইটস এ গুড সলিউশন। তখন বেন জনসন সমস্ত লেখাগুলো ওকে দিয়ে দিয়েছিল। কাকে দিয়ে দিয়েছিল? শেক্সপিয়ারকে। এবার শেক্সপিয়ার নিজের নামে প্রকাশিত করছে, লিখছিল জমিদার বাবু, আর বেন জনসনের হাত ধরে শেক্সপিয়ারের কাছে আসছিল, আর শেক্সপিয়ার এগুলোকে প্রকাশিত করছিল। এইভাবে একটা পড়াশোনা না জানা ছেলে হঠাৎ করে বিখ্যাত হয়ে গেল, উইলিয়াম শেক্সপিয়ার হয়ে গেল। এই ষড়যন্ত্রমূলক থিওরি রয়েছে। শেক্সপিয়ারের যখন লেখাগুলো খুব বিখ্যাত হয়ে গেল, তখন শেক্সপিয়ার লেখাগুলো বিখ্যাত হয়ে গেল, বেন জনসনের জ্যালাসি হচ্ছে। বেন জনসনের নাটক আর কেউ দেখছে না, শেক্সপিয়ারের নাটকে দেখে। বেন জনসন তো জানে লোকটা ফ্রড, অথচ এইরকম সুনাম খ্যাতি অর্জন করছে, সবাই এর পিছনে ছুটছে, স্টারডম বেড়ে গেছে লোকটার। অথচ বেন জনসন সব কিছু জানতো। বেন জনসন তখন কেস ফাইল করেছিল, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। বেন জনসন কেস ফাইল করেছিলেন এবং বলেছিলেন শেক্সপিয়ার ইজ এ ফ্রড, হি ইজ এ ফ্রড। ও যদি নিজের নামটাই পরিষ্কারভাবে লিখে দিতে পারে, আমি লেখালেখি ছেড়ে দেবো, বেন জনসন বলেছিল। তাহলে বেন জনসন জানতো ব্যাপারটা, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে, বলা হয় নাকি কোনো জমিদার মহাশয়ের চাপের মুখে তিনি কিন্তু কেসটা তুলে নিয়েছিলেন। কে? বেন জনসন। তো এইটাই হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের উপর সবথেকে বড় অ্যালিগেশন, যে হি ইজ এ ফ্রড। বুঝতে পারলে কিনা? তো পরীক্ষা লিখে দাও না, এগুলো ষড়যন্ত্রমূলক থিওরি বটে। এগুলো এখনো পরীক্ষায় মানে টেক্সট বইয়ে প্রিন্ট হতে সময় লাগবে, বাট এগুলো জানা দরকার তোমাদের, যে উইলিয়াম শেক্সপিয়ার কত কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তার মানে এই যুগের আরো একটি যদি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের কথা বলি, তার বেন জনসন। বলা যাবে কিনা? বেন জনসন জেনুইন ডাউটও প্রকাশ করেছিলেন কার উপর? শেক্সপিয়ারের উপর। শেক্সপিয়ার লেখা বন্ধ করে দিলেন, উনি তো প্রাইম টাইমে হঠাৎ করে বন্ধ করে দিলেন। আরে এমনি নয় তো, সেদিন লেখাগুলো গ্লোব থিয়েটারে রেখেছিলেন, তারপরে আগুন ধরে গেল, লেখাগুলো পুড়ে গেল, তখন আর কিছু লেখা ছিল না। এটাও তো হতে পারে যে হঠাৎ করে লেখা বন্ধ করে দিল। আন্ডারস্ট্যান্ডেবল? সো দিস হ্যাপেন্ড। তাহলে বেন জনসন সে যুগের আরেকজন বিখ্যাত রাইটার। তবে এই যুগের আরো একজন বিখ্যাত কবির নাম তোদের মাথায় রাখতে হবে, এবং মাথায় রাখতেই হবে। নাম হচ্ছে জন ডান। কি নাম? জন ডান। মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। কি ছিলেন? মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। কি ছিলেন? মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন। এই জন ডানের লেখাগুলো আমরা দ্য সানরাইজিং পড়েছি, মনে আছে না? সেই লেখক ছিলেন মেটাফিজিক্যাল পোয়েট। মেটাফিজিক্যাল পোয়েম কি সেইটা নিয়েও জানতো, মেটা প্লাস ফিজিক্স, সেই নিয়ে হচ্ছে মেটাফিজিক্স। ঠিক আছে? আমাদের এলিজাবেথেন যুগের যে তবে বিখ্যাত, এলিজাবেথেন যুগ মূলত বিখ্যাত দুটো জিনিসের জন্য। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে নাটক, আর একটা হচ্ছে সনেট। তো নাটক বেশি বিখ্যাত এলিজাবেথেন, সনেটগুলো বিখ্যাত, নো ডাউট বিখ্যাত। তবে আমরা যদি নাটকের ইতিহাস দেখি, নাটকের ইতিহাস
গ্রিসের যুগে, গ্রিসের আমলে, ওই ক্লাসিক্যাল এজটাতে নাটক লেখা হয়েছিল দারুণ দারুণ, যেখানে আমরা সফোক্লিসের লেখা ইডিপাস পেয়েছি। কি পেয়েছি? ইডিপাস পেয়েছি। সফোক্লিসের লেখা কি পেয়েছি? ইডিপাস পেয়েছি। আর এলিজাবেথেন যুগে যখন আসছি, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, ঠিক আছে, কিং লিয়ার, এইগুলো সমস্ত পাচ্ছি কিনা? এখন প্রশ্ন হচ্ছে, গ্রিক ট্র্যাজেডি মানে গ্রিসের বিয়োগান্ত নাটক এবং এলিজাবেথেন ট্র্যাজেডি, এলিজাবেথেন যুগের বিয়োগান্ত নাটকের মধ্যে কি কোনো পার্থক্য আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, পার্থক্যতা আছে, অনেক বেশি পার্থক্য আছে। হোয়াট আর দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি যেটা গ্রিসের আমলে লেখা হয়েছে, সফোক্লিসের দ্বারা লেখা হয়েছিল, সফোক্লিসের দ্বারা লেখা হয়েছিল, ইডিপাস লেখা হয়েছিল, এই যে গ্রিসের ট্র্যাজেডি, এগুলো ফেট ওরিয়েন্টেড ছিল, ভাগ্য নির্ভর ছিল। কি ছিল? ভাগ্য নির্ভর। কিন্তু অন্যদিকে আমরা যদি এলিজাবেথেন ট্র্যাজেডি পড়ি, এলিজাবেথেন যুগের বিয়োগান্ত নাটক পড়ি, তাহলে কি জানতে পারবো? এই যুগের বিয়োগান্ত নাটক কি দেখতে পারবো? যেটা ভাগ্য নির্ভর নয়। এখানে প্রোটাগনিস্ট, যে মেন ক্যারেক্টার, সে ভুল করবে, তার জন্য তার ভোগান্তি হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, যখন বিয়োগান্ত নাটকের বিষয়টা উঠেই এলো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি, কিন্তু বিয়োগান্ত নাটকের বিষয়টি যখন আমরা পড়ছি, কয়েকটা টার্মসও আমি আলোচনা করে দিই। হ্যামাসিয়া কি? বলো বলো, হ্যামাটিয়া কি? ভুল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্ত নাকি? তাই তো? আচ্ছা, এইগুলো কিন্তু নাটকের মধ্যে থাকবে। 3 ইউনিটি, ইউনিটি অফ টাইম, ইউনিটি প্লেস, ইউনিটি অফ অ্যাকশন, এগুলো কিন্তু থাকবে, যেগুলো এই 3 ইউনিটির কথা, ঠিক আছে, এগুলো ক্লাসিক্যালি একদম মানা হতো প্রপারলি। যেমন 5 একটা নাটক হতে হবে, একদম প্রপারলি মেনটেন করা হতো। কিন্তু এই এলিজাবেথেন যুগ থেকে, শেক্সপিয়ারের আমল থেকে, এই যে স্ট্রাকচারগুলো, এগুলো ভ্যারিয়েশন আসতে লাগলো। শেক্সপিয়ার যেমন ফেট ওরিয়েন্টেড থেকে ক্যারেক্টার ওরিয়েন্টেড করে দিলেন বিষয়গুলো, এইভাবে বিভিন্ন ভ্যারিয়েশন এসছে যুগটাতে। এটা একটা প্রশ্ন আসতে পারে যে এলিজাবেথেন ড্রামা দুয়ের জন্য এলে, দুয়ের জন্য আসবে, এলিজাবেথেন ড্রামা এবং গ্রিক ড্রামার মধ্যে পার্থক্য কি? গ্রিক ড্রামা সবসময় ভাগ্য নির্ভর, সবসময় হচ্ছে কি ভাগ্য নির্ভর, আর এলিজাবেথেন ড্রামা হচ্ছে সবসময় কি ক্যারেক্টার নির্ভর, সবসময় হচ্ছে ক্যারেক্টার নির্ভর। উইলিয়াম শেক্সপিয়ারের কয়েকটা লেখা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন বলা হয়েছে 4টা ট্র্যাজেডি বলো উইলিয়াম শেক্সপিয়ারের, 4টা ট্র্যাজেডি, 4টা বিয়োগান্ত নাটক। কি বলবে? ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, ওথেলো। ম্যাকবেথ, কিং লিয়ার, হ্যামলেট, ওথেলো। আচ্ছা, যদি বলে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা 4টা কমেডি, আর্লি কমেডির নাম বলো, প্রথম লিখেছিলেন, তো কমেডি অফ এরর বলবে, লাভ, স্লেভার, লস্ট বলবে, দ্য 2 জেন্টলম্যান অফ ভেরোনা বলবে। 3টা বললে। যদি বলে ম্যাচিওর কমেডির নাম বলো, মাচ এডু অ্যাবাউট নাথিং, 12th নাইট, অ্যাজ ইউ লাইক ইট, এগুলো ম্যাচিওর কমেডি। যদি বলে যে ডার্ক কমেডি কি, ডার্ক কমেডি মানে যেটা কমেডি হবে কিন্তু মাঝে দুঃখ থাকবে, ঠিক আছে, ডার্ক কমেডির নাম বলে, তখন বলতে হবে মিজার ফ্রম মিজার, ট্রয়লাস অ্যান্ড ক্রেসিডা, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। যদি বলে হিস্টোরিক্যাল প্লে বলো উইলিয়াম শেক্সপিয়ারের, তখন বলবে রিচার্ড সেকেন্ড, হেনরি ফোর্ড, এগুলো উইলিয়াম শেক্সপিয়ারের হিস্টোরিক্যাল প্লে। যদি বলে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যেটা রোমান হিস্ট্রি নিয়ে লিখেছে, সেইটা বল, জুলিয়াস সিজার বলতে হবে, অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপ্যাট্রা বলতে হবে, জুলিয়াস সিজার এবং অ্যান্টোনিও ক্লিওপ্যাট্রা, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসবে, শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। যদি বলে যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা তোমাদের জানাও দরকার, দ্য ফেয়ারি কুইন কার লেখা? বললাম কিন্তু এডমন্ড স্পেন্সারের লেখা। কার লেখা? এডমন্ড স্পেন্সারের লেখা। কার লেখা? এডমন্ড স্পেন্সার। অ্যাস্ট্রোবেল অ্যান্ড স্টেলা কার লেখা? স্যার ফিলিপ সিডনি। এগুলো মনে রাখবে, হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। পরীক্ষাতে এগুলো চলে আসবে মনে হচ্ছে, আসতে পারে, মানে যদি সহজ কোয়েশ্চেন দেয় এগুলো আসবে, কঠিন দিলে যা তা আসতে পারে। তাহলে এইগুলো হলো এলিজাবেথেন এজ। আরও অনেক ডিটেলস দিচ্ছি, এইটুকু একবার দেখে নাও গাইস।